হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 22.4 নিয়ে আলোচনা করব। তো 22.4-এর একটি পার্ট আমরা করেছিলাম, যেখানে 4 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো 4-এর পর থেকে যে 10 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলো এখন অবধি বাকি আছে। তো আজকে ক্লাসে 4-এর পর থেকে অঙ্কগুলোকে আমরা স্টার্ট করব। আর যারা আগের পার্টটি এখনও দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 265 পৃষ্ঠায় 22.4 তোমরা খুলে ফেলো। তো সেখানে আমরা করেছিলাম কত? 4-এর পর্যন্ত, মানে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে। আজকে স্টার্ট করব 5-এর দাগ থেকে। তো 5-এর দাগের প্রথমের যে অঙ্কটা আছে, দেখো কি বলছে, আমি একটু করে শোনাচ্ছি তোমাদেরকে। যে কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2 এবং পরিসীমা দেওয়া আছে 160 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি। তো সোজা অঙ্ক খুব। তো কিভাবে করবে? আমাকে দেখো এখানে কী দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়ে দিয়েছে, তাই তো? কিন্তু এদের অনুপাত দিয়েছে, অরিজিনাল মানটা দেয়নি। কিন্তু বুঝতে পারলে আমি কি বলছিলাম? যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এটা হচ্ছে কোষে দেখি 22.4, ঠিক আছে? ক্লাস 7। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত দেওয়া আছে? দেওয়া আছে 3:2, ঠিক আছে? 3:2। আর একটা জিনিস যেটা দেওয়া আছে, পরিসীমাটা কত দেওয়া আছে আমি লিখে ফেলছি, যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? 160 না কত আছে? 160 মিটার, ঠিক আছে? এই তথ্যগুলো আমাকে দেওয়া আছে। তো এর সাহায্যে কিভাবে আমরা অঙ্কটাকে সলভ করব, দেখো। প্রথম কথা বোঝো ভালো করে, এইখানে যে মানটা দেওয়া আছে, যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাতটা দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনালি দৈর্ঘ্য নয় বা অরিজিনালি প্রস্থ 2 নয়। দৈর্ঘ্য অরিজিনালি 3 নয় বা প্রস্থ 2 নয়। মানে কি? অনুপাত দেওয়া আছে মানে কি, এর সঙ্গে তোমাকে বুঝতে হবে এই 3-এর সঙ্গে কিছু গুণ আছে, এই 2-এর সঙ্গে কিছু একটা গুণ আছে, ঠিক আছে? আমরা তো এটা অনুপাত আকারে লিখেছি, মানে কি লঘিষ্ঠ আকারে করে নিয়ে সেটাকে অনুপাতে লিখি, তাই তো? ধরো একটা সংখ্যা আছে 4:32। তো এটাকে আমরা যখন এরকম একটা অনুপাত দেওয়া আছে ধরো, ঠিক আছে? এটা যখন অনুপাতটা লিখছি, এটাকে আর একটু ছোট করে আমরা তো লিখতে পারি। ধরো 4 দিয়ে একেও ভাগ করা 4 দিয়ে, তাহলে 4 × 4 4 × 4 = 32, তাহলে 1:8। তাহলে এর অরিজিনাল মান ছিল হচ্ছে 4:32। আমরা এটাকে শর্ট করে, মানে ছোট করে লঘিষ্ঠ আকারে লিখেছি কত? 1:8। তার মানে 1-এর সঙ্গে কিছু একটা গুণ ছিল আর 8-এর সঙ্গে একটা কিছু গুণ ছিল, যেই সংখ্যাটা গুণ হয়ে পুনরায় এই অনুপাতটা তৈরি হয়েছে। তাহলে এর সঙ্গে তো হিসাব মতন 4 গুণ হয়েছে, এর সঙ্গে 4 গুণ হয়েছে, তাই কিছু একটা গুণ হয়ে এই অনুপাতটা তৈরি হয়েছে। তো আমি সেই জন্যই কি করব, যে অনেকেই অঙ্কটায় করে কি, যে ধরে নেয় ধরি দৈর্ঘ্য সমান, একেবারে লিখে দেয় মানটা, দৈর্ঘ্য সমান 3, প্রস্থ সমান 2। কিন্তু এই জিনিসটা লেখা চলবে না। তোমাদেরকে কি করতে হবে? তুমি তো জানোনি এর সঙ্গে কত কত গুণ ছিল দুজনের সঙ্গে। যাই গুণ থাক, কিন্তু সেম সংখ্যায় গুণ থাকবে, কারণ এর সঙ্গেও যা গুণ হবে এর সঙ্গেও তাই গুণ হবে। এইমাত্র আমরা দেখলাম কি দুজনের সঙ্গে 4 গুণ হচ্ছিল। তো এই জন্যই আমরা এটাকে কি ধরে নেব, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে 3x, মানে একটা x গুণ করে নিলাম, ঠিক আছে? তাহলে আমি জানি না যেহেতু, সেই জন্য x গুণ করে নিয়েছি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? একইভাবে একই সংখ্যা গুণ করে দেবো, তাহলে 2x, 2 × x মিটার। বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। আরেকটা যে তথ্যটা দেওয়া আছে সেটা কি, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের পরিসীমা বার করার ফর্মুলা আমরা কি জানি? হ্যাঁ জানি। কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণ দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? +2x, সমান হচ্ছে কি পরিসীমা। তো পরিসীমা তো আমার দেওয়াই আছে, তাহলে সেটাকে সমান করে দাও, ঠিক আছে? আর উপরে লিখে দাও শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, যা কিছু লিখে দাও। তাহলে প্রশ্নানুযায়ী আমি এটা লিখতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা এটা দুটোই সমান জিনিস, সেই জন্য সমান করে দিয়েছি। তাহলে এবার এখান থেকে আমি x ক্যালকুলেট করতে পারবো। চলো সমাধান করা যাক। 2-এর সঙ্গে যদি এটাকে, আচ্ছা 2-কে একটা কাজ করো, ওইদিকে পাঠিয়ে দাও। 2-কে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 3x + 2x সমান 2 এর সাথে গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 160/2, তার মানে কত কাটাকুটি করলে হয়ে যাচ্ছে? 8 × 2 = 16, তার মানে 80 হয়ে যাচ্ছে তোমার।
ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম 3x + 2x। আচ্ছা 3x আর 2x যোগ করে দাও একেবারে, কত হয়ে যাবে 5x সমান হচ্ছে কত 80 হলো। তাহলে x সমান তাহলে কত 80/5, কাটাকুটি করলে 5 16 80, তাহলে উত্তর x এর মান কত পেয়ে গেলাম 16। বোঝা গেল, x এর মান কত পেয়ে গেলাম 16। ঠিক আছে, এবার যে এই x এর মানটা বের হলো, আমি তাহলে এইখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বার করে নিতে পারবো। তাহলে দৈর্ঘ্যটা কত হবে বলো তো, এইখানটাই করে দিচ্ছি, দেখো দৈর্ঘ্য কত হবে, তোমরা আলাদা করে করবে। 3 × 16 x এর মান, তাহলে 3 16 কত 3 6 18 8, হাতে থেকে 1 3 1 3, আচ্ছা 3 6 18 8, 3 6 18 8, হাতে থেকে 1 3 1 3, 3 16 48, তাহলে 48 মিটার। আচ্ছা এবার দেখো প্রস্থটা বার করো, 2 × 16 মানে কত 32 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। তো আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করার ফর্মুলা আমরা তো জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি 48 আর প্রস্থ পেয়ে গেছি 32, এত বর্গ মিটার হয়ে গেল। তাহলে এই দুটোকে গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে। পাশে গুণটা করে নাও 48 আর নিচে হচ্ছে 32 দিয়ে, তো 48 2 96 হয়। তাহলে 3 আসছে 24 4, হাতে থাকে 2, 4 3 12 আর 2 14, তাহলে 6 হলো 9 আর 4 13 3, হাতে থাকে 1 4 থেকে 5, তাহলে 1536 বর্গ মিটার। ঠিক আছে, গুণটা চেক করে নেবে একটু, 1536 বর্গ মিটার। বোঝা গেল, 3 আসছে 24 4, হাতে থেকে 2 3 4 12 দিয়ে 14। ঠিক আছে, ক্লিয়ার। তো এই হলো আমাদের উত্তর। বোঝা গেল, খুব সোজা অঙ্ক, দেখে নাও একবার। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্ক 6 অঙ্কটা, চলো 6 অঙ্কটা নিজের আগে পড়ো। চলো 6 অঙ্কটা কি বলছে দেখা যাক। তো 6 অঙ্কটা আমাকে বলছে যে, হ্যাঁ খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, 6 অঙ্কটা নিজের আগে পড়ো ভালো করে। আমি পড়ছি দেখো, বলছে আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লিখি। ভালো করে বোঝো, তোমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগেতে হচ্ছে মুদ্রা মানে জানো টাকা, খুচরো কয়েন ধরে নাও, খুচরো কয়েন। তো একটা ব্যাগের মধ্যে এরকম একটা ধরো ব্যাগ, এটা এটা একটা তোমার কি ব্যাগ, এই ব্যাগের মধ্যে কিছু 10 টাকার কয়েন আছে, কিছু 5 টাকার কয়েন আছে, কি 10 টাকার কিছু কয়েন আছে আর 5 টাকার কিছু কয়েন আছে, এরকম ছোট ছোট কয়েন এর মধ্যে আছে। তো মোট সব মিলিয়ে 20টা কয়েন আছে। কটা কয়েন আছে 20টি কয়েন আছে, বা কয়েনও বলতে পারো বা মুদ্রাও বলতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, 20টা কয়েন বা মুদ্রা আছে। তাহলে এই যে এতে মোট টাকার মূল্য হচ্ছে 100 কত টাকা বলে দিয়েছে 45 টাকা, মোট 145 টাকা আছে, মানে 5 টাকা 10 টাকার কয়েন মিলিয়ে মোট কত টাকাটা আছে 145 টাকা আছে। তাহলে তোমাকে এখানে জানতে চেয়েছে যে কোন মুদ্রা কতগুলো আছে, মানে কটা 5 টাকার কয়েন আছে আর কটা 10 টাকার কয়েন আছে, সেটা তোমার সাথে জানতে চাইছে। ঠিক আছে, গল্পটা ভালো করে বোঝো। তোমার কাছে একটা ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে কিছু 10 টাকার কয়েন, কিছু 5 টাকার কয়েন আছে। ঠিক আছে, তো 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন মিলিয়ে মোট হচ্ছে টাকার সংখ্যা হচ্ছে 145 টাকা আছে, কিন্তু কটা 5 টাকার কয়েন আর কটা 10 টাকার কয়েন আছে সেটা কিন্তু বলে দেয় না, সেটা তোমাকে হচ্ছে বার করতে হবে। আর একটা জিনিস বলে দিয়েছে, মোট কয়েন সংখ্যাটা বলে দিয়েছে, মোট কতগুলো কয়েন আছে, মোট হচ্ছে 20টা কয়েন আছে। ঠিক আছে, তো তোমাকে হিসাব করে বার করতে হবে তাহলে কতগুলি 5 টাকার কয়েন আছে আর কতগুলি 10 টাকার কয়েন আছে। তো চলো কিভাবে করি দেখো। তো আমি কি করব, ধরে নেবো যে ধরি 5 টাকার মুদ্রা সমান XT। ঠিক আছে, এটা কত নম্বর 6 নম্বর, তাই তো নাকি? ধরি 5 টাকার মুদ্রা সমান XT, ভালো করে বোঝো নাও। তাহলে আমি কি বলছি, এখানে যে মোট 20টা কয়েন আছে বা মুদ্রা আছে, তার মধ্যে 5 টাকার কয়েন হচ্ছে XT, তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে 10 টাকার কয়েন হবে। বোঝা গেল, তাহলে হচ্ছে 10 টাকার কয়েন, তাহলে 10 টাকার মুদ্রা তাহলে কতগুলো থাকবে 10 টাকার মুদ্রা, মোট হচ্ছে কত, মোট হচ্ছে 20টা, 20টা থেকে 20টার মধ্যে 5টি তো হচ্ছে 5 টাকার কয়েন, XT হচ্ছে 5 টাকার কয়েন, তাহলে
এক্সটা বাদ দিয়ে দিলি, তাহলে কি পেয়ে যাচ্ছি, এতগুলি হচ্ছে তো আমার 10 টাকার মুদ্রা। ঠিক আছে, তাহলে 5 টাকার মুদ্রা 10 টাকার মুদ্রা কিভাবে বার করলাম, বোঝা গেল জিনিসটা। এটা যদি না বুঝতে পারো আরেকটু সোজা করে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে তোমার পকেটে মোট হচ্ছে 10টা কয়েন আছে, 10টি 2 টাকার কয়েন আর 1 টাকার কয়েন আছে। মোট 10টি 2 টাকার আর 1 টাকার কয়েন আছে। ঠিক আছে, তার মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি 7টা আছে, 7টা হচ্ছে 1 টাকার কয়েন। তাহলে 2 টাকার কয়েন কতগুলো আছে, তুমি সহজেই বলে দেবে কি, 3টে আছে। কি করে বললে, তো মোট হচ্ছে 7টা, এই 10টা কয়েন আছে, তার মধ্যে হচ্ছে 7টা 1 টাকার কয়েন থাকলে বাকিগুলো মানে হচ্ছে 3টে কয়েন, তাহলে 2 টাকার কয়েনই হচ্ছে। ঠিক আছে, তো এই হিসাবেই আমি এটাকে করেছি যে কি, মোট 20টা আছে, তার মধ্যে এক্সট্রা যদি 5 টাকার কয়েন হয় তাহলে বাকিগুলো হচ্ছে আমার 10 টাকার কয়েন হবে। আরামসে হিসেব বোঝা গেল। এবার বলে দিয়েছে তোমাকে অঙ্কেতে কি, যে মোট টাকাটা কত, মানে 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন মিলিয়ে মোট আছে 145 টাকা, এটাই তো বলে দিয়েছে। তাহলে তোমাকে করতে হবে কি, একটা সমীকরণ বানাতে হবে। ঠিক আছে, তো সমীকরণটা কিভাবে বানাবে দেখো। আচ্ছা, আমরা কি জানি একটা 5 টাকার মূল্য কত, একটি 5 টাকার মূল্য কত হবে, ভালো করে বুঝবে যে একটি 5 টাকার মূল্য কত টাকা, 5 টাকাই, তাই তো। একটা 5 টাকা মানে ক টাকা, 5 টাকাই তো বোঝায়। তাহলে দুটি যদি 5 টাকা থাকে তোমার কাছে, তাহলে তার মূল্য কত হবে, 5 গুণ 2 মানে হচ্ছে 10 টাকা। আমি যদি আবার বলি যে 3টি 5 টাকার কয়েন, 3টি 5 টাকার কয়েনের মূল্য তাহলে কত হবে, 5 গুণ 3 মানে 15 টাকা। তাহলে যদি এইরকম ভাবে আমি যদি বলি এক্সটি 5 টাকার কয়েনের মূল্য তাহলে কত হবে, তাহলে 5 গুণ এক্স করে দেবে তুমি 5x টাকা। ঠিক আছে, তাহলে কত করবে, 5x টাকা, বোঝা গেল। তাহলে আমি যদি বলি এই পরিমাণ 10 টাকার কয়েনের মূল্য কত, তাহলে এই পরিমাণ মানে 20 মাইনাস এক্সটি 10 টাকার কয়েনের মূল্য কত হবে, 10 টাকার কয়েনের মূল্য, তাহলে কি করবে, গুণ করে দেবে। কার সাথে গুণ করবে, একটার মূল্য কত 10 টাকা, তাহলে এতগুলোর মূল্য কত হবে, এত ইন্টু 10 বা 10 ইন্টু এত, 10 ইন্টু 20 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এই দুটো জিনিস বোঝা গেল কিনা দেখো। আমাকে তাহলে কি করতে হবে, মূল্যটা বার করে নিতে হবে। এই জায়গাটা বোঝা গেল। আমি বলছি একটি 5 টাকার মূল্য হচ্ছে যদি 5 টাকা হয়, তাহলে দুটি 5 টাকার মূল্য কত বলে দিয়েছি, 10 টাকা। মানে দুটো যদি তোমার কাছে 5 টাকা থাকে তাহলে মোট কত আছে তোমার কাছে, 10 টাকা আছে, মূল্যটা কত, 10 টাকা। আমি তাহলে বলছি 3টের যদি হয় তাহলে 15 টাকা হচ্ছে। আমি তাহলে 3-এর জায়গায় বসিয়ে দিচ্ছি এবার এক্সটি। তাহলে এক্সটি 5 টাকার মূল্য কত হবে, ওখানে যেমন হচ্ছে 3টে যখন বলছিলাম তখন হচ্ছে 5-এর সঙ্গে 3 গুণ করে দিচ্ছিলাম, তখন হচ্ছে এক্সটি যখন বলছি তাহলে 5-এর সঙ্গে কত গুণ করবো, এক্স গুণ করে দেবো। তেমন করি আমার 5x বেরিয়েছে। তখন 10 টাকার মূল্য, একটা 10 টাকার মূল্য যদি কত টাকা হয়, 10 টাকা হয়, তাহলে এতগুলো 10 টাকার মূল্য তাহলে কত হবে, 10 ইন্টু এত। ক্লিয়ার, বোঝা গেছে এই জায়গাটা। তাহলে এই কাজটাই তোমাকে এখানে করতে হবে। বুঝলাম, এখানটা ভালো করে বুঝে নেবে, এখানটাই বোঝার জায়গা, তাদের কিছু নেই। তাহলে এক্সটি 5 টাকার মূল্য সমান 5 ইন্টু এক্স মানে 5x টাকা। ক্লিয়ার। আর 10টি 10 টাকার মূল্য সমান হচ্ছে কত, 10 গুণিতক, এই 10টি 10 টাকার বলিনি, এক্সটি 5 টাকার মূল্য হচ্ছে এই টাকাটা, তাহলে এতটি 10 টাকার মূল্য, তাহলে এতটি মানে 20 মাইনাস এক্সটি 10 টাকার মূল্য, তাহলে কত হবে, টাকার মূল্য হবে 10 গুণ এইটা 20 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, তাহলে মূল্য পেয়ে গেছি। তাহলে এই দুটো 5 টাকার মূল্য আর 10 টাকার মূল্য মিলিয়ে কত টাকা হবে, আমার বলে দিয়েছে কত, 145 টাকা। তাহলে ওটাই প্রশ্নানুযায়ী লিখে দেবো। সে কি, প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, যে 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস এক্স সমান হচ্ছে 145। সমীকরণ হয়ে গেল, বোঝা গেল। কারণ তো আমরা জানি যে 5 টাকার 10 টাকার মিলিয়ে কত টাকা আমার আছে ব্যাগেতে, 145 টাকা। ক্লিয়ার, এটাই লিখেছি। তো এবার হচ্ছে এটাকে সমাধান করতে হবে। চলো সমাধান করে ফেলি। তাহলে 5x প্লাস 10-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়, 200 মাইনাস 10x সমান 145 হলো। তাহলে এক্সগুলোকে, আচ্ছা 5x আর এখানে মাইনাস 10x, তাহলে কত যাবে, মাইনাস 5x, 200কে ওপারে পাঠিয়ে দাও, 145 মাইনাস 200 হলো।
তাহলে -5x সমান হচ্ছে 200 থেকে 145 বাদ দাও, 5 এ 10, 5 এ 55 হচ্ছে, -55 বড় চিহ্ন, তাহলে এই দিকের মাইনাস এদিকের মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান হচ্ছে 55/5, 5 11 55, তাহলে x সমান হচ্ছে কত 11, উত্তরটা কত বেরোলো 11, x এর মান কত বেরোলো 11। তাহলে 5 টাকার মুদ্রা তাহলে কত হলো 11টি, তাহলে 10 টাকার মুদ্রা তাহলে কত হবে 20 - 11 মানে 9টি। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা পাশে লিখে নিতে পারো যে 5 টাকার মুদ্রা 5 টাকার মুদ্রা সমান কটি বেরিয়েছে 11টি, আর 10 টাকার মুদ্রা কটা বেরোচ্ছে 9টি, তাহলে মোট 11 আর 9 20টাই হচ্ছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো এই গেল আমাদের 6 অঙ্কটা। 6 অঙ্কটা তোমাদেরকে এইভাবেই করতে হবে। এর পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে 7 অঙ্কটা। তো 7 অঙ্কটা করবো কিভাবে দেখো, তো বুঝলাম। সাতের অঙ্ক, বলছে একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে এত এত এত, বৃহত্তম কোণের মানটা জিজ্ঞেস করে। একটা ত্রিভুজ আছে, ছবিটা আমি আঁকছি একটা, তাহলে বুঝতে পারবে। দেখো তোমার এরকম একটা ত্রিভুজ আছে ধরে নাও, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আছে, আমি নাম দিয়ে দিচ্ছি ABC। ঠিক আছে, তো 3টে কোণের পরিমাপ দিয়ে আছে, ধরো একটা x ডিগ্রি, আর এটা ধরো x ডিগ্রি, এটা 2x ডিগ্রি, আর এটার মাপ দেওয়া আছে ধরো 3x ডিগ্রি। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে বৃহত্তম কোণের মান কত হবে হিসাব করে লিখি। বৃহত্তম কোণের মান কত হবে হিসাব করে লিখতে বলেছে। তো এখান থেকে দেখেই বুঝতে পারছো যে বৃহত্তম কোণ কোনটা, এই কোণটা, এই কোণটা বৃহত্তম কোণ 3x ডিগ্রি, এইটা x ডিগ্রি, এটা 2x ডিগ্রি, এটা 3x ডিগ্রি, তাই তো? তাহলে আমার এই কোণের মানটা আমাকে জানতে চাইছে। তো তার আগে একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে যে কি, যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়। আমরা জানি কত 180 ডিগ্রি হয়, তাহলে এই 3টি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, সোজা হিসেব। তাহলে আমরা একেবারে ডাইরেক্ট প্রশ্নানুযায়ী লিখে দিচ্ছি যে কি, প্রশ্নানুযায়ী x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এখান থেকে x এর মান বার করব, চলো। তাহলে 3 আর 2 5 আর 1 6, 6x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে 180/6, 3 6 18 30, তাহলে x ডিগ্রি, x এর মান কত 30 ডিগ্রি, তাই তো? তাহলে 30 ডিগ্রি বেরোলো। আমাকে জিজ্ঞেস করেছে ক্ষুদ্রতম কোণের মান নয়, বৃহত্তম কোণের মান, অর্থাৎ ত্রিভুজের বৃহত্তম কোণের মান হবে, অর্থাৎ বৃহত্তম কোণের মান সমান কত 3x ডিগ্রি, মানে 3 × x এর মান কত 30, তাহলে 3 3 9, 90 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে, তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত 90 ডিগ্রি। বোঝা গেছে কিভাবে করলাম অঙ্কটা? তোমার অঙ্কটা এইভাবে করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে বাকি যে 3টে অঙ্ক আছে সেগুলো নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।